শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্বকে, যার তিনি শুধুমাত্র মহান স্বাধীনতার মহান দর্শক হিসেবেই ভূমিকা পালন করেননি, তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন এবং পরবর্তীতে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সেই স্বাধীনতার পর আজ অবধি এককভাবে যার নাম দলমত নির্বিশেষে স্মরণ করেন তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যার অবদান ইতিমধ্যে আমাদের যে সকল আলোচকবৃন্দ ছিলেন তারা দীর্ঘ পরিসরেই সে আলোচনা করেছেন। আমি আর সেই দিকে যাচ্ছি না, আমি একদম সংক্ষিপ্তভাবে আমি আমার বক্তব্য শেষ করে দেব। আমি ছাত্র দলের আজকের এই প্রেক্ষাপটে একটি বিষয় না বললেই নয়। আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সেই ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রাম করার পর আজ আমরা যেখানে উপনীত হয়েছি, বিশেষ করে একটি সুষ্ঠু নির্বাচনের পর গণতান্ত্রিক সরকারের মাত্র যাত্রা শুরু হয়েছে, মাত্র 2 মাস অতিবাহিত হয়েছে। সেই 2 মাস সময়ে যেখানে ভেবেছিলাম এই ভাবনা সত্যিকার অর্থে 5 আগস্ট রাত থেকেই আমাদের মনে উকি দিয়েছিল যে আমাদের সমস্ত লড়াই সংগ্রামের অবসান হয়েছে, আমাদের মাঝে যত হিংসা বিদ্বেষ ছিল সবকিছুর অবসান হয়েছে। সেই 5 আগস্টের যেদিন খুনি হাসিনা পালিয়ে গেল সেদিন থেকে আমাদের মনে অন্যরকম এক প্রশান্তি ভর করেছিল। কিন্তু সেই 5 আগস্ট রাত থেকে, বিশেষ করে 6 আগস্ট থেকে আমাদের সেই যে মনের বাসনা, দীর্ঘদিনের যে বাসনা ছিল সেগুলো ধীরে ধীরে হারিয়ে গেল। আমরা আরেকটি নতুন লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়ে গেলাম, আমাদেরকে ষড়যন্ত্রের মুখোমুখি হতে হলো। সেই ষড়যন্ত্র এমন গভীর ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র মোকাবেলা করতে আমাদেরকে অনেক বেশি ব্যাগ পেতে হয়েছে। যেখানে একজন রাজনীতিবিদের কিভাবে চরিত্র হরণ করা যায়, কিভাবে একটি ছাত্র সংগঠনকে, যে ছাত্র সংগঠন সত্যিকার অর্থেই এই বাংলাদেশের সর্বশেষ ফ্যাসিবাদ লড়াইয়ে এককভাবে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে, সেই ছাত্র সংগঠনকে 6 আগস্ট 2024 সাল থেকে ষড়যন্ত্র শুরু হলো যে এদেরকে নিঃশেষ করে দিতে হবে। সেই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করেছি, সফলভাবে মোকাবেলা করেছি। আজ প্রায় 2 বছর অতিবাহিত হতে চলল। একটি সুষ্ঠু নির্বাচনের সময়ে মনে হয়েছিল নির্বাচনের পর আর এই দেশে ষড়যন্ত্র থাকবে না, সবাই যার যার পথে ফিরে যাবে। বিশেষ করে ছাত্র সংগঠনের যে সকল নেতৃবৃন্দ রয়েছে সবাই পড়াশোনার পাশাপাশি এই বাংলাদেশকে আরো কিভাবে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করা যায় এবং আমাদের নিজেদের মাঝে সকল বিভেদ ভুলে আমরা একটা সম্প্রীতিমূলক পরিবেশ ক্যাম্পাসগুলোতে দেখতে পাবো। এবং আমি আমার ব্যক্তিগত কথাই বলি যে আমরা দীর্ঘদিন ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি, যে আমরা আমাদের অনুজদের হাতে অত্যন্ত সুন্দরভাবে একটা সুন্দর সময়ে আমরা দায়িত্ব হস্তান্তর করে আমরা পরবর্তী কোনো ভাবে পদার্পণ করব এবং বাংলাদেশের পক্ষে ভূমিকা পালন করব। কিন্তু আমরা যত দিন যাচ্ছে তত বেশি আরো ষড়যন্ত্রের মাত্রা আরো দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। দিন দিন আমরা আমাদের নিজেদের মধ্যে বিভেদ কেমন জায়গায় নিয়ে যাচ্ছি যে এই অল্প সময়ে যে 2000-এর অধিক ছাত্র জনতা শহীদ হলো, তাদের একজনের বিচার আমরা সুনিশ্চিত করতে পারি না। তাদের এখন আর বিচার ধরতে গেলে আমরা ভুলেই গেছি যে আমরা তাদের যে বিচার চাই, এই যে একটা দাবি, উল্টো আমরা খুঁজতে শুরু করেছি যে ভালো ছাত্রলীগ কারা, ভালো আওয়ামী লীগ কারা, তাদেরকে নিয়ে আমার দল ভারী করতে হবে। শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি বিগত 1.5 বছর
যে সকল ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের সন্ত্রাসীরা কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছিল, তাদেরও অধিকাংশ ইতিমধ্যে জামিন পেয়ে গেছে। ইতিমধ্যে তারা সেই যারা পালিয়ে গিয়েছে ছাত্রলীগের, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এই বাংলাদেশে বসে তারা আবার ষড়যন্ত্রের বীজ বপন করছে এবং আমাদের মাঝে যে বিভেদ তৈরি হচ্ছে, সেই বিভেদের সুযোগে তারা স্বপ্ন দেখতে শুরু করেছে যে খুব বেশি সময় নয়, তারা আবারও এই দেশের পুনর্বাসিত হবে। আমরা সত্যিকার অর্থে আজকের এই আলোচনা সভা থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকেও আমি আহ্বান জানাচ্ছি, এখনো সময় রয়েছে, আমরা ষড়যন্ত্রমূলক রাজনীতি থেকে বের হয়ে আসি এবং সোশ্যাল মিডিয়া যে অব্যাহত প্রপাগান্ডা, নোংরামি, চরিত্রহরণ, অশ্লীলতার সহিত যে আমরা অপরাজনীতিতে লিপ্ত রয়েছি, দয়া করে আমরা আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসি। আমি কোনো ছাত্র সংগঠনের নাম উল্লেখ করছি না। আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা এই আঁকা বাঁকা পথে, এই ষড়যন্ত্রমূলক পথে এ টিম, বি টিম, সি টিম করে আপনারা দীর্ঘ পথে সফল হবেন, আপনারা লিখে রাখুন, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশে আগামীতে একটি সময় আসবে যেদিন এই গণ অভ্যুত্থান নিয়ে ইতিহাস লেখা হবে, যেদিন আপনাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী 6 আগস্ট 2024 সাল থেকে যে অপরাজনীতি করেছেন সেগুলো লিপিবদ্ধ করা হবে। সেই লিপিবদ্ধ ছাত্র দলের কেউ করবে না, বিএনপির কাউকে করতে হবে না। নিরপেক্ষ জায়গা থেকে কিভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে মব করেছেন, কিভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র দলকে বিতাড়িত করার জন্য সমগ্র ষড়যন্ত্রের জাল বপন করেছিলেন, সব কিছু সেই ইতিহাসে লিপিবদ্ধ হবে। আমাদের সম্পর্কে সেই ইতিহাসে কখনোই আমাদের সম্পর্কে কোনো কালিমালুপ্ত ইতিহাস লেখা হবে না ইনশাআল্লাহ। যদি সঠিকভাবে ইতিহাস লিপিবদ্ধ হয়, ছাত্র দলকে নিয়ে গর্বে এই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সেই আগামী প্রজন্ম গর্বিত হবে যে ছাত্র দলের নেতা কর্মীরা অত্যন্ত সহনশীলভাবে তারা এই পরিস্থিতি মোকাবেলা করেছে। তারা অর্থের পিছনে দৌড়ায়নি, ক্ষমতায় আসার পরও তাদের সম্পর্কে অপকর্মের কোনো হদিশ দিতে পারেনি, যেটি আমরা দিতে পেরেছি 6 আগস্ট থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আমাদের সহযোদ্ধা ছিল, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা আমরা কাঁধে কাঁধ মিলে লড়াই করেছি, তাদের সম্পর্কে প্রত্যেকের সম্পর্কে অর্থনৈতিক তছরূপের অভিযোগ এসেছে। আমাদের সম্পর্কে অভিযোগ আসেনি। সেহেতু আমরা আপনাদের আহ্বান জানাই, আজকের দিনে আহ্বান জানাচ্ছি, এখনো সময় রয়েছে। বিবেকমূলক ষড়যন্ত্রমূলক রাজনীতি পরিত্যাগ করে আসুন আমরা একসাথে বাংলাদেশ বিনির্মাণ করি এবং আমরা যেন কখনোই আমাদের সেই 2000-এর অধিক ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদেরকে কখনো ভুলে না যায়। আমরাও তাদের একজন হতে পারতাম। আপনারা আজকে যারা জীবিত রয়েছেন আপনারাও তাদের একজন হতে পারতেন। সেহেতু এই বিষয়টি মনে রাখবেন। কিন্তু আমি আজকের এই দিনে ভেবেছিলাম কোনো নেগেটিভ কথাই বলবো না, কিন্তু বাংলাদেশের রাজনীতি আপনারা এমন দিকে উপনীত করেছেন, এমন জায়গায় নিয়ে ঠেকিয়েছেন যে নেগেটিভ বিষয় ছাড়া আমাদের মনে আর কোনো বিষয়ই আসে না। বক্তব্য দিতে গেলে নেগেটিভ, আপনাদের সেই নেগেটিভ বিষয়গুলো চলে আসে। আমরা এই গতকাল দেখতে পেলাম, এই 3 দিন যাবৎ আমরা দেখতে পেয়েছি যে গণভোটের ভোটের পক্ষে প্রচারণায় সেখানে অর্থের লেনদেন হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের ব্যাংক নির্বাহীদের যে সংগঠন রয়েছে, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ, এবিবির পক্ষ থেকে যারা সুশাসনের জন্য নাগরিক নামে যে যারা অন্যের দুর্নীতি খুঁজে বেড়ায়, যাদেরকে আমরা সুশীল হিসাবে জানি, সেই সুজনকে প্রায় 2,70,00,000 টাকা দেওয়া হয়েছে। এই অর্থ কিভাবে ব্যবহার করা হয়েছে দৃশ্যমান কোনো বিষয় আমরা দেখিনি। আমরা তো না নির্বাচনে মাঠে ছিলাম, 2,70,00,000 টাকা কিভাবে ব্যয় হয়েছে আমরা কিন্তু দৃশ্যমান কোনো কার্যক্রম আপনাদের দেখিনি। প্রিয় উপস্থিতি, সেই সাথে আমরা দেখেছি যে এই ভোটের পক্ষে প্রচারণার জন্য
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রায় 12-20 কোটি টাকা একটি বাজেট দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু তারা নিবন্ধিত নয়, তো পরবর্তীতে তারা স্যাট ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন করে নতুন ভাবে 1 কোটি টাকা তারা পেয়েছে, স্বীকারোক্তিমূলক ভাবে জানতে পেরেছি। আমার প্রশ্ন সেটি না, পেতেই পারে, কিন্তু এখানে কি আর্থিক কোনো স্বচ্ছতা ছিল? আজ গণভোটের এতদিন পরে কেন আমরা জানতে পেরেছি? কেন সেটি প্রেস রিলিজ আকারে দেওয়া হলো না যে গণভোটের এরা প্রচারণা চালাবে, এই বাবদ এত অর্থ দেওয়া হয়েছে? অনেক তো আমাদের শোনা যায় যে 100 টাকা নিয়ে যদি মারামারি হয়, দেখি যে অনেক বড় বড় নিউজ হয়, তাদের আন্দোলনের মানে রাত 12টার সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল বের হয়, 1000 টাকা নিয়ে যদি কোনো দ্বন্দ্ব হয় গ্রামে ওয়ার্ডে, আর সেখানে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক কোটি টাকা রূপায়িত হলো। শুধু তাই নয়, এটি তো প্রকাশ হয়েছে, একটি অংশ তারা জানিয়েছে, কারণ আজকে এগুলো বের হচ্ছে। এরকম এই 1.5 বছরে আর অনেক বিষয় রয়েছে যেগুলো জনসম্মুখে আসেনি, কখনো আসবেও না। তারপরও আমরা সবকিছু ভুলে যেতে চাই, আমরা পেছনে ফিরে যেতে চাই না। এত কিছুর পরও আমরা নেগেটিভ পলিটিক্স করতে চাই না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ছাত্র দলের গর্বিত অভিভাবক, তিনি কখনো নেগেটিভ মেন্টালিটির রাজনীতি করেননি। আমি এতদিন দায়িত্বে ছিলাম, আমি তার মাঝে কখনো নেগেটিভ মেন্টালিটি কোনো পলিটিক্স আমি দেখিনি। সেহেতু অনুরোধ করছি, শুধু তাই নয়, এই সর্বশেষ যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তিনি ডেকে নিয়ে ছাত্র দলকে আমাদেরকে বলেছেন যে না, এগুলো কিছু করা যাবে না, তোমরা পজিটিভ পলিটিক্স করতে হবে, আরো পজিটিভ পলিটিক্স করতে হবে। আমাদের কাছে তিনি ব্যাখ্যা চেয়েছেন যে কেন এই ঘটনা ঘটলো, কিন্তু অপর পক্ষে যারা রয়েছেন তাদের আচরণ এবং তারা সরাসরি প্রত্যক্ষভাবে এই মব কালচার এবং সোশ্যাল মিডিয়ার যে ষড়যন্ত্রমূলক প্রপাগান্ডামূলক অশ্লীলতার যে অপরাজনীতি, টোটালি প্রত্যক্ষভাবে তারা সেখানে জড়িত এবং শেল্টার দেওয়া হয়। সর্বশেষ আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো পেজের অ্যাডমিন যারা সাদিককে আমরা সরাসরি জড়িত। আমরা নেগেটিভ পলিটিক্স করতে চাই না। আসুন আমরা সব কিছু ভুলে গিয়ে আপনারা স্বচ্ছতা পরিচয় দেন। আমাদের এই ছাত্র দলের কি কি স্বচ্ছতার পরিচয় দিতে হবে আপনারা বলুন, আমরা স্বচ্ছতা পরিচয় দেব। আপনারা এখনো মিছিলে সেই স্লোগানে গতানুগতিক ধারার যে হলরুম গেস্ট রুম চাই না, 15.5 বছর 17.5 বছর 111 সহ সর্বশেষ 2 বছর ধরেন 20 বছর যারা ছাত্র দলে বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে গণরুম গেস্ট রুম জোরপূর্বক ভাবে কর্মসূচি নেওয়ার সাথে ছাত্র দলের নাম কি জড়িত রয়েছে? আপনারা মিছিলে স্টিল নাও ফার্স্ট ইয়ারকে কনফিউজ করার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের মিছিলের স্লোগান থাকে যে গণরুম গেস্ট রুম নাকি ছাত্র দলের মানে করতে পারি আমরা, এই ভয় দেখায়। রুমে রুমে গিয়ে শুধু এই আলাপই করে, পজিটিভ কোনো কথা তারা বলে না। তারা এটা বলে না, এই 2 বছর ছাত্র দল তারা নিজেরাই বারবার নিবেদন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট। আমরা আবেদন জানিয়েছি যে আপনি আইনগতভাবে আইনিভাবে নিষিদ্ধ করে দিন, আমরা সেখানে সিগনেচার করবো। সেই দিন শিবির সেই মিটিংয়ে আসে নাই, আমরা সেদিন ছিলাম, 5টি ছাত্র সংগঠন ছিল। আমরা বারবার লিখিত দিয়ে এসেছি যে গণরুম গেস্ট রুম এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বিশ্ববিদ্যালয়ে থাকা চলবে না। আর আমরা এটি আইনগতভাবে লিখিতভাবে করতে চাই, যেন তারা এটি নিয়ে আর অপরাজনীতি করতে না পারে। প্রিয় উপস্থিতি, আহ্বান জানাচ্ছি, বারবার আহ্বান জানিয়ে গেলাম। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। তারপরও আপনারা সর্বশেষ আরেকটি ঘটনা ঘটেছে যেটি না বললেই নয়। আমি সর্বশেষ বিষয়গুলি নিয়ে বলতে চেয়েছিলাম না, তারপরও বলতে হয়। আমরা দীর্ঘ যে ফেসিবাদ লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামে সাংবাদিকদের নিকট এত বেশি আমরা সহযোগিতা পেয়েছি, সেই বীর এবং সেই সৎ সাংবাদিকদের প্রতি আমাদের আজীবন শ্রদ্ধা, আমৃত্যু শ্রদ্ধা থাকবে, যারা সৎ জীবনযাপন করে এবং যারা কোনো সংগঠনের কাছ থেকে অর্থ না নিয়ে নিজ যে বেতন পায় সেই বেতনের উপর জীবন জীবিকা নির্বাহ করে এবং বাংলাদেশের পক্ষে তারা অকুতোভয় সৈনিক হিসাবে বিদ্রোহ ভূমিকা রেখেছে। তাদের পক্ষে হৃদয় থেকে শ্রদ্ধা, ভালোবাসা। কিন্তু তাদের প্রতি অল্প কিছু মুষ্টিমেয়দের প্রতি ধিক্কার জানাচ্ছি যে আপনারা যারা একটি ছাত্র সংগঠনের নিয়ে আচরণ করছেন, আপনারা কি মনে করে থাকেন যে এগুলো কি ইতিহাসে লিপিবদ্ধ হবে না? আপনাদের আচরণ লিপিবদ্ধ হবে না?
আপনারা যদি একটা ছাত্র সংগঠনে নিয়ে আচরণ করেন, ছাত্র সংগঠনের রাজনীতি করুন, আপনারা কেন সাংবাদিক সেজে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন? প্রিয় উপস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি সংগঠন রয়েছে, ইতিহাস ঐতিহ্যের ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। আমরা এগুলো নিয়ে অনেক গর্বিত। তাদের ইতিহাস ঐতিহ্যে যেখানে জড়িয়ে রয়েছে এরশাদ বিরোধী আন্দোলন বলেন, যতগুলো ফ্যাসিবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, সবগুলো আন্দোলনের সাথে তাদের শীর্ষ নেতৃত্বের এই সংগঠনগুলো যে ভূমিকা, অপরিসীম ভূমিকা পালন করেছে। কিন্তু আমরা শুধুমাত্র দেখতে পেয়েছি এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তীতে যারা নেতৃত্বে এসে তাদের বিষয়ে আমাদের মনে প্রশ্ন জেগেছে যে তারা কারা, তাদের আচরণ কেন পূর্বসূরীদের মতো নয়, এবং সর্বশেষ সাবেক যারা 1 থেকে 2 জন রয়েছে তাদের আচরণে মনে হচ্ছে যে আমরা তাদেরকে চিনতে ভুল করিনি, তারা শিবির থেকে বড় শিবির হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের কলাম দেখবেন এবং তাদের স্ট্যাটাসগুলো পড়ে দেখবেন। প্রিয় উপস্থিতি, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি শুধরানোর জন্য তাদের পূর্বসূরীদের রেখে যাওয়া আমানতকে একটি ছাত্র সংগঠনের হাতে বিকিয়ে দিবেন না কিছু অর্থের জন্য। আমি শীর্ষ নেতৃত্বের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনাদের সংগঠনের এই যে ইতিহাস ঐতিহ্য সেই কথা ভুলে যাবেন না। সেই সাথে একটি কথা বলে, খুব মজার ইন্টারেস্টিং একটি কথা বলে শেষ করে দিচ্ছি। এই দুটো সংগঠনেরই, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, দুটোর গঠনতন্ত্রে লেখা রয়েছে যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে তারা এই সংগঠন দুটো সদস্য হতে পারবে না এবং তারা নেতৃত্বে আসতে পারবে না। কি অদ্ভুত একটি নিয়ম রয়েছে। এটি সাথে আজকে একটি ঘটনার মিল রেখে আমি বলতে চাই, আপনারা দেখেছেন গতকাল রাতে রুয়েটে একটি ঘটনা ঘটেছে, আজকে দিনের বেলা হয়তো বা সামান্য একটি ঘটনা ঘটেছে। সেই যে আমাদের অভিযোগ যে যেখানে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মাত্র 3 থেকে 4টা শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে একদম শতভাগ গুপ্ত পলিটিক্স সুন্দরভাবে নিয়ন্ত্রিত, সেগুলো অনেকে ব্যাখ্যা করে বুঝিয়েছে, আমি আর সেদিকে যাচ্ছি না। তো সেই ক্যাম্পাসে আবার আওয়াজ ওঠে যে তারা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায়। আমি আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞাসা করুন, সেখানে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ নেই, সেখানে হিজবুত তাহরির নেই, আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বললাম সেখানে অবশ্যই রয়েছে। আপনারা জেনেও শুধুমাত্র ছাত্র দলকে কিভাবে প্রতিহত করা যায়, ষড়যন্ত্র করা যায়, সেগুলো করেন। তো আমি একটি দিক দিয়ে আল্লাহর রহমতে খুবই খুশি, আমার দায়িত্ব পালনকালীন শেষ সময় এসে আমরা দেখতে পেয়েছি সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে, যেটি ভেবেছিলাম আর সময় লাগবে বুঝতে, কিন্তু আপনাদের এই ধোঁকাবাজির রাজনীতি আল্লাহর রহমতে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে বুঝে গেছে। সেজন্য এই যে ডিবেটিং সোসাইটি এবং সাংবাদিক সমিতিতে যে একটি অলিখিত নিয়ম রয়েছে যে যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে তারা সদস্য হতে পারবে না, কিন্তু শিবিরের যারা রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে তারা সবাই এখানে সদস্য এবং শীর্ষ নেতৃত্বে যাচ্ছে, কারণ তাদের কমিটি গুপ্ত। আমাদের প্রবলেমটা এই জায়গাতে, আমাদের মূল পয়েন্টটা এই জায়গাতেই যে আপনি গুপ্ত থেকে কমিটি প্রকাশ না করে আপনি সাংবাদিক সমিতিতে দখল করবেন, আপনি ডিবেটিং সোসাইটির শীর্ষ নেতৃত্বে যাবেন, আর অপর যারা বাম সংগঠনের যারা প্রকাশ্য রাজনীতি করেছে, ছাত্রদল প্রকাশ্য রাজনীতি করেছে, তাদেরকে মেধাবী হওয়া সত্ত্বেও, তার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে আপনি সেখান থেকে বঞ্চিত করবেন। কথা দিচ্ছি, এই বাংলাদেশে মুনাফিকের রাজনীতির আমরা কবর রচনা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বিরুদ্ধ অমর হোক, মা মাটি ও মানুষের আবশ্যনীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের অহংকার ছাত্রদলের গর্বিত সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।